আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে। তো আজকের ভিডিওতে থাকছে আমি গেস্টের জন্য কি, কি রান্না করলাম কিংবা সারাদিন যা, যা করেছি তা কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আবারও স্বাগতম গোলাপি কুকিং ব্লগস 2 তে। তো এই যে বললাম বাসায় গেস্ট আসবে, গেস্টের জন্য আমি কি, কি করলাম তাই শেয়ার করব। তো এই যে এখানে একটা ডেজার্ট আইটেম বানাইছি আমি আগার, আগার পাউডার দিয়ে ওখান থেকে ট্যাংগুলো আমি গুলে রেখেছি। আসলে কালকে রাতে হঠাৎ করে খবর হইছে মানে বাসায় গেস্ট আসবে। তো রাতে থেকেই আমি সবকিছু রেডি করা শুরু করেছি। আসলে ঘর-দুয়ার তো সবসময় গোছানোই থাকে। তারপরে বেড কভার গুলা কালকে রাতে চেঞ্জ করে ঘর-দুয়ার গুলা সকালবেলা সুন্দর করে গুছাই নিয়েছি। ওইটা আর দেখাইনি। তারপরের দিন মেহমানদের জন্য যা, যা লাগবে সবকিছু শোকেস থেকে বের করে আমি ধুয়ে টেবিলের উপরে রেখেছি। তারপর একটা ডেজার্ট আইটেম করছি। ডেজার্টটা কালকে রাতেই করছি প্রায় ১২টা বাজছে ডেজার্টটা করতে। কালকে রাতে প্রায় অর্ধেক কাজ আমি মানে করে রেখেছি। যেমন কুটা বাছা করে রেখেছি, ডেজার্টটা করে রেখেছি, ঘর-দুয়ার গোছায় রেখেছি। যা, যা লাগবে শোকেস থেকে নামায় সব ধুয়ে রেখেছি। এগুলো সবই কালকে রাতেই করেছি। তারপরে একটা মুরগি আনছে। ১ম এ চিন্তা করছি যে রোস্ট করব। পরে ভাবলাম যারা আসবে তারা মানে রোস্ট অত পছন্দ করে না। তো লাল মুরগি একটা আনছি। ওইটাও রাতে এনে কেটে-কুটে রেখে ওটাকে আর আমি ফ্রিজে রাখিনি। একটু কষিয়ে রেখে দিয়েছি রাতে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার ভাই আর ভাবিও ছিল না। উনারাও সকালে আসছে। উনারা সকালে একটু তাড়াতাড়ি আসছে। তো এসে আমার ভাবি তো আমার সাথে কাজে লেগে গেছে। আমি এখান দিয়ে মাংসটা বসাই দিয়েছি। মাংসটা আমার ভাবি কেটে দিয়েছে। আপনাদের ভাইয়া সকালবেলা আনছে। আমি আবার গরুর মাংস ফ্রোজেন করে রাখি না। কেউ আসলে আমি তাজা, তাজা দোকান থেকে এনে খাইয়ে দিই। আসলে তাজা মাংসের যে স্বাদ না, ফ্রিজে রাখলেও অতটা স্বাদ লাগে না আমার কাছে। মাংসটা আসলে অনেক মজাই হয়েছে। এই যে আমি মাংসটা হাতে মেখে বসাচ্ছি। আমি বরাবরই এভাবে হাতে মেখেই বসাই। আপনারা সবসময় যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি মাংসটা সবসময় হাতে মেখেই বসাই। তো মাংসটা আমি চুলা দিয়ে এখন বসিয়ে দিব। দিয়ে চুলাটা ধরিয়ে দিব। তারপরে ওই চুলা দিয়ে আমি মুরগিটা বসিয়ে দিই। তো এই যে গেস্টের কথা বললাম, গেস্ট হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। আসলে যারা আসবে তারা কালকেই সৌদি আরব থেকে আসছে। মানে হজ করে আসছে। তো উনারা এসে শুনছে যে আমার মা অসুস্থ। আমার মায়ের হার্টে প্রবলেম কিংবা অনেক অসুস্থ আমার মা। তো উনারা দেখতে চলে আসছে আরকি কালকেই। বললাম না আরেকটা ভিডিওতে আমি বলছি যে আমার মা আসলে অনেক অসুস্থ। তো আসলো শুক্রবারে আসছে। এটা শুক্রবারের ভিডিও আমি ভয়েস দিতেছি এখন শনিবার। তো এই যে মুরগিটা এখন রান্না বসাই দিলাম। বললাম না আমি মুরগিটা কালকে রাত্রে কষিয়ে রেখেছি। তো এখন মসলাটা আজকে আর মুরগিটার হাতে মাখানো যাবে না। তাই তেলের উপরে পেঁয়াজ-টেয়াজ দিয়ে সব মসলা ভালো করে কষিয়ে আমি মুরগিটা রান্না করব। তো এই যে মায়ের কথা বললাম, মা আসলে অনেক অসুস্থ। উনার হার্টে তো প্রবলেম আছে। তার মধ্যে এই যে ২ দিন যাবত থেকে গ্যাসেরও অনেক প্রবলেম হচ্ছে। উনার মুখের ভিতরে ক্ষত হয়ে গেছে। আমার মনে হয় ভিতরেও ক্ষত হয়েছে। সব জ্বালা-পোড়া করে, খেতে পারে না। যা খেলেই জ্বলে, ব্যথা লাগে। তো ওনারে এখানে আমি আমার বাসার কাজে একটা হসপিটাল আছে ওইখানে নিয়ে গেছি গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে। উনি বলছে যে এন্ডোস্কোপি করতে কিন্তু এখন উনি ভয় এন্ডোস্কোপি করে না। ওষুধ দিয়েছে এটাই খাচ্ছে। এখন খেলে তার সাথে, সাথে ভালো হবে না। একটু তো সাফার করতেই হবে। যাকে কথা বলতে, বলতে আমি মুরগিটা আমার বসানো হয়ে গেছে। এই যে দেখেন এখন এই মশলাটা ভালো করে আমি কষিয়ে তারপর রান্না করে নিই। আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনারা তাড়াতাড়ি একটু সুস্থ করে দেয়। মা অসুস্থ থাকলে আসলেই ভালো লাগে না। আমার মা আমার বাসায় আসলে কখনো বসে থাকে না। সবসময় কাজ করে, আমাকে হেল্প করে। আর এবার আসার পরে তো আমার মা কিছুই করতে পারে না। আমার কাজ করার কথা বলতেছি না। উনি সুস্থ থাক, ২ টা ভাত খাক এটাই আমার কাছে ভালো লাগে। কিছুদিন যাবত থেকে আমার বাসায় আসার পর হইতে উনি ২ টা ভাত খেতে পারে না ঠিক করে। একটা মানুষ একদিন যদি ভাত না খেতে পারে তার কাছে কেমন লাগে? আর উনি প্রায় ১০-১২ দিন থেকে উনি ভাত খেতেই পারে না। তাহলে মানুষটা কিভাবে বাঁচছে? তার মধ্যে আছে ডায়াবেটিকস। উনি মিষ্টি জিনিস যাই খেতে পারে ব্যথা লাগে না। কিন্তু উনি ডায়াবেটিকস এর কারণে উনি মিষ্টি জিনিসও খেতে পারে না। এদিকে ভাত, জাল তো খেতেই পারে না গ্যাসের জন্য। তাহলে মানুষটা কিভাবে বাঁচে বলেন তো? তো যাই হোক কথা বলতে, বলতে এই যে মাংসটা কষানো হয়ে গেল, মুরগিটা বসিয়ে দিয়েছি। এখন এখানে আপনাদের ভাইয়া নিচে গেছে যে আসার সময় কিছু সিঙ্গারা, চামচ আনছে। এখন এগুলা সবাই খাবে। আসলে ১১টা ১১:৩০ দিকে একটু খিটখিটে খিদে লাগে। সবার তো সবাই খেয়ে নিল। এদিকে আমি ট্যাংও করে রেখেছি সবার জন্য। আর মুরগিটা তো হয়ে গেল। এই যে ঝোল রাখবো না বেশি ডাল যেহেতু রান্না করবো ঝোল রাখবো না মাখা, মাখা। আর ওদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। মাংসটাও মাখা, মাখা রেখেছি। মাংসতে আর আলু দিই না। যেহেতু গেস্ট আসবে আলু দিলে তেমন একটা ভালো লাগবে না। তো আর আলু আমি আর দিইনি। মাংসটা আমার হয়ে গেল। তারপর আমি এই চুলা দিয়ে ডাল বসাই দিয়েছি। ডালটা বসাতে আর দেখাই নাই। সবসময় দেখাতে ভালো লাগে না। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে।
তো এই যে ডালটা হয়ে গেছে এখন বাগার দিলে হয়ে যাবে। তারপর আমি ওই যে ফিশ গুলো দেখাইছি যে এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে যখন ফজরের নামাজ পড়তে উঠছি তখন ভিজিয়ে রেখেছি। তো ভালো করে ধুয়ে কিছুক্ষণ হলুদ, মরিচ, জিরার গুঁড়া মেখে আমি ম্যারিনেট করে রেখেছি। এখন ফ্রাই বসায় দিয়েছি। আর এখানে মাছের কোফতা করব। এখন সবগুলো দিয়ে দিতেছি। এখানে মাছগুলি হচ্ছে আমার বাসায় মাছের যে লেজ আছে না, লেজের অংশের একটা পিস থাকে। ওই পিসের মধ্যে আপনার কাটা বেশি থাকে, কেউ খায় না। তো আমি কিছুদিন যাবত থেকে ওই ফ্রিজটা মানে জমা করতে, করতে প্রায় ২ বক্সের মতো হইছে। তো এই যে কালকে রাতে মাছটা সিদ্ধ করে কাটা পরিষ্কার করে মাছগুলি আমি ফ্রিজে রেখেছি। সকালবেলা বের করে এখন মাছগুলা ব্লেন্ড করে কোফতা তৈরি করে নিব। আর আমার ভাবি এই যে সালাদটা কুচি, কুচি করে নিতেছে। ওই যে বললাম না ভাবি এসে আমাকে সাহায্য করা শুরু করছে। এই যে মাছের কোফতাগুলি রেডি দেখেন। এখন এই যে ডিমের মধ্যে ভরিয়ে টোস্টের গুঁড়া লাগিয়ে দিব। তারপর ফিশ ফ্রাই তো হয়ে গেল। এখন এই যে পেঁয়াজগুলা এখানে আমি কিছুই দিই নাই। হালকা একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, একটু হলুদ, আদা দিয়ে আমি তেলের উপরে পেঁয়াজগুলো করে নিচ্ছি। তো এই কড়াইটা আমি ভালো করে ধুয়ে এই কড়াইতে এখন মাছের কোফতাগুলো এখন আমি দিয়ে দিব। মাছের কোফতাগুলা ওই যে ডিমের চপ যেভাবে করছি মাছের কোফতাগুলো সেভাবেই আমি করছি। ফ্রাই করবো এটারে আবার রান্না করব না আরকি। তো এই যে মাছের কোপ্তাগুলি আসলে অনেক মজাই হইছে। আমার বাচ্চারা তো মাছ খেতেই চায় না যে এইভাবে করছি অমনিতেই এটা মানে টান পড়ে গেছে। আমি যখন ভাজা শুরু করছি তখন থেকে সবাই খাওয়া শুরু করছে। এমনিতেই মাছ রান্না করলে খায় না কিন্তু এই যে যখন এরকম করে ফ্রাই করলাম তখন সবাই খাওয়া শুরু করছে। তো এই যে এখন চিন্তা করছি যে যেটাতে সার্ভ করব সেটাতে ডাইরেক্ট নিয়ে নিব কিন্তু তা আর হলো না। এখানে ধরতেছে না। পরে বড় একটা বাটিতে সবকিছু ফ্রাই করে নিয়ে নিয়েছি। তো খাবার যখন দিয়েছি তখন সাজিয়ে দিয়েছি অন্য ডিশে। এই যে কথা বলতে, বলতে আমার কোপ্তাগুলো হয়ে গেল। এদিকে আমি চুলায় ভাত বসাইছি। ভাতও আমার হয়ে গেছে। এই যে পোলাওটা চিন্তা করছি আরেকটু পরেই করি। তাড়াতাড়ি করলে আরকি ঠান্ডা হয়ে যাবে। তখন আমি পোলাও বসাই নাই। এরই মাঝে কিন্তু গেস্টও চলে আসছিল। গেস্টদের নাস্তা দিলাম। ওইটা আর দেখাই নাই। নাস্তা-টাস্তা দিয়ে আমি চলে আসছি লাস্টে পোলাও করার জন্য। তখন ধরেন ১টা বাজে এরকম অবস্থায় আমি পোলাও করছি। আমি এখনো গোসল করি নাই। তখন শুক্রবার। সবাই কিন্তু মসজিদে চলে গেছে। আমি পোলাও করতেছি যেন গরম, গরম খেতে পারে। তো এই যে আমি গাজর দিয়ে পোলাও করতেছি। গাজর দিয়ে পোলাও করে একবার খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়। আর পোলাওর কালারটা অনেক সুন্দর হয়। তো এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন আমি গাজর দিয়ে সুন্দর করে নেড়ে-চেড়ে এটারে মানে দমে রেখে দিব। যদিও সিদ্ধ মানে চাউল থাকে শক্ত তাহলে সেটাও চলে আসবে। চুলাটা আমি কিন্তু বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে রাখলেই হয়ে যাবে। তো সবাই মসজিদ থেকে চলে আসছে। এরই মাঝে আমি গোসল করলাম, নামাজ পড়লাম। সবাই নামাজ পড়ে নিয়েছে। তারপর টেবিলে খাবার দিয়ে দিলাম সবাইকে। এই যে খাবার এখন আমার ভাইয়ে সবার প্লেটে খাবার দিয়ে দিবে এই যে। সবাইকে ডাকতেছে খাওয়ার জন্য। তো আর কি আজকের ভিডিও এখান পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো এরই মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়।